দেখ, তাহলে আজকে আমাদের কি ইলাস্টিসিটির যে টপিকটা আছে, একটা নিউমেরিক্যাল আছে, ফাইন্ড দ্য টেনশন ইন দ্য স্টিল ওয়্যার 2 মিটার লং, 1 millimeter in diameter when it is stretched by 1 millimeter. Given Young's modulus of steel 2 into 10 to the power 11 নিউটন পার কি ভাই মিটার স্কোয়ার, তাই তো? যদি আমার এটা 2 মিটার এর একটা ওয়্যার হয়, সেটাকে আমি 1 মিলিমিটার স্ট্রেচ করেছি, তাহলে ইয়ংস মডিউলাস y ইকুয়ালস টু গিভেন ডেটা 2 into 10 to the power 11 এত নিউটন পার মিটার স্কোয়ার। আর আমার যে অরিজিনাল লেন্থ আছে সেটা আছে এল ইকুয়ালস টু 2 মিটার। আর যেটা আমার ডিএল আছে, যেটা স্ট্রেচ করা হয়েছে ওয়্যারটাকে, সেটা হচ্ছে আমার 1 মিলিমিটার, মানে 10 টু দি পাওয়ার -3 মিটার। আর যেটা আমার রেডিয়াস হবে, যেহেতু আমার দেওয়া আছে হচ্ছে ডায়ামিটার, তাই রেডিয়াস করলে ওটা হয়ে যাবে হচ্ছে হাফ, তার মানে 1/2, মানে 0.5 mm, যেটাই কোস্ট আমি লিখতে পারি 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার, তাই তো? তাহলে ইয়াংস মডিউলাস ইকুয়ালস টু আমি লিখতে পারবো যে ফোর্স, কি লিখতে পারবো, ফোর্স আপন এরিয়া, তাই তো? ফোর্স আপন এরিয়া বাই কি লিখতে পারবো, ডিএল বাই এল, নাকি না? ঠিক লিখছি তো? তাহলে এখানে হ্যাঁ ফোর্স, স্যার, একদম হ্যাঁ ঠিক। ঠিক আছে, এখানে ফোর্স মানে আমার কি ফোর্স হচ্ছে, টেনশন, তাই তো? এখানে মানে হচ্ছে টেনশন ফোর্স। আর এরিয়া হচ্ছে আমার কি, পাই আর স্কোয়ার, আর ডিভাইডেড বাই ডিএল বাই এল। কেউ ক্যালকুলেশন চাইলে করেও ফেলতে, মানে করে আমাকে বলতেও পারিস উত্তর কত আসছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি করতে থাকছি, তোরা বলতেও পারিস, কোনো চাপের ব্যাপার না। তাই ওয়াই ইকুয়ালস টু আমার আসছে টি বাই পাই আর স্কোয়ার ইন্টু ডিএল বাই এল। এখান থেকে যদি ভাই আমি টেনশন টি বের করি, এটা সমান কত হবে, ইয়াংস মডিউলাস ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু ডিএল বাই এল, তাই নাকি? একটা কিছু বাই হবে মনে হচ্ছে নাকি? টেনশন টি ইকুয়ালস টু কত হবে, ওয়াই ইন্টু কত হবে রে, ঠিকই লিখেছি তো? ইয়াংস মডিউলাস ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু ডিএল বাই এল, ঠিকই তো আছে আমার হচ্ছে নাকি? একবার ভেরিফাই করে নিবি ভাই, হ্যাঁ? হ্যাঁ দাদা, ঠিকই আছে, ঠিকই ঠিক আছে আছে। ঠিক আছে হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু পাই, মানে 22/7, জানিস তো সবাই? এবার আর স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার মানে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তার হোল স্কোয়ার ইন্টু ডিএল বাই এল। আমার ডিএল কত আছে ভাই? ডিএল আছে 10 টু দি পাওয়ার -3 বাই এল, এল আছে 2 মিটার, তাই তো নাকি? বাই 2, তাহলে এত নিউটন আসবে। আমাকে ক্যালকুলেশনটা করে ঝপাঝপ বল যে কত আনসার আসছে। সবাই কর একবার ভাই, কত আসছে আমায় করে বল। একটু তাড়াতাড়ি করবে, হ্যাঁ? তাই টুকে নিয়েছিস তো সবাই নাকি? তাহলে আমি পরের অঙ্কটা টুকি ততক্ষণ, তোরা ওই ক্যালকুলেশনটা কর, ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম হুম। পরের কোশ্চেন, if the volume of a wire remains unchanged, if the volume of a wire remains unchanged when subjected in a tensile strain, what will be the Poisson's ratio? What will be its Poisson's ratio? Poisson's ratio জানো তো সব, সিগমা দিয়ে ডিনোট করা হয়। এটা হয়েছে ভাই? ক্যালকুলেশন করতে পারিস তো নাকি, নাকি সেটাও পারিস না রে? দাদা বলবো? হ্যাঁ অবশ্যই।
78.53. হুম, ঠিক আছে। 78.5, তাই তো? নিউটন। ঠিক আছে, ঠিক আছে। 78.5 Newton is the correct answer. ক্যালকুলেশন নিয়ে বোঝার কিছু নেই তো রে ভাই? কারো যদি ক্যালকুলেশন করতেও বুঝতে হয় তাহলে আমাকে বলবি, আমি তাকে ভালো করে বুঝিয়ে দেবো কি করে ক্যালকুলেশন করতে হয়। এই অঙ্কটা কি করে হবে? এখানে কিছু ডেটা দিয়ে দেয় না, দেখ ভালো করে দেখ। ইফ দ্য ভলিউম অফ আ ওয়্যার রিমেন্স আনচেঞ্জড, শুধু বলেছে এই যে ওয়্যার আছে একটা, এই ওয়্যারের ভলিউমটা আনচেঞ্জ। কি ভাই? আনচেঞ্জ মানে কোনো চেঞ্জ হয়নি, তাই তো নাকি? The volume of the wire is remains unchanged when subjected in a tensile strain. তাহলে আমাকে প্রথম ভলিউম আনচেঞ্জ আছে মানে আমাকে প্রথমে ভলিউমটা ধরে নিতে হবে, তাই তো রে ভাই? যে ভলিউম অফ আ ওয়্যার ভি। সার্থক কি আছিস? হ্যাঁ দাদা। ঠিক আছে। ভলিউম অফ দ্য ওয়্যার ভি, ঠিক আছে? আমি সামনের শনিবার ওয়ান শট করাবো এর কেমিস্ট্রির, ঠিক আছে? আগে থেকে আমি লিখে দেবো গ্রুপে, দু তিন দিন আগে। মঙ্গল বুধবার এই বৃহস্পতিবার করে লিখে দেবো, হ্যাঁ? ঠিক আছে দাদা। সবাই সবাই অ্যাটেন্ড করবি ভাই, আগে থেকে বলেছি। তাহলে আমার যেটা আয়তন হবে ভি, মানে ভলিউম ধরে নিয়েছি, তাহলে ভি ইকুয়ালস টু আমার ফর্মুলা কি হয়? এই লম্ব বৃত্তাকার চোঙের ফর্মুলাই হবে পাই আর স্কোয়ার এইচ, তাই তো নাকি? যে তার তো ভাই একটা চোঙের মতোই দেখতে হয় না, এই গোলই তো হয়। তাহলে এর যদি লেন্থ এল হয় তাহলে আমি কি লিখতে পারবো? পাই আর স্কোয়ার কি রে ভাই? এল, তাই তো নাকি? পাই আর স্কোয়ার এল, যেখানে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য ওয়্যার আর এল হচ্ছে লেন্থ, তাই তো? ওয়্যার লিখবে আর ইজ দ্য রেডিয়াস আর এল বি দ্য লেন্থ। কারো কোনো সন্দেহ নেই এইটুকু, তাই তো? তাহলে আমি যদি টেকিং ডেরিভেটিভ নিই, ডেরিভেটিভ বোথ দ্য সাইড যদি আমি করি, যদি আমি বোথ সাইডে ডেরিভেটিভ নিই তাহলে কি হবে? এগুলো ভাই জানতে হবে যে এরকম ফিজিক্সের ডেরিভেটিভ থাকলে ভি এর ডেরিভেটিভ হয়ে যায় ডিভি বাই ভি, জানিস তো রে সত্যি এই জিনিসগুলো? তারপরে দাদা ওইদিকে জানি মোটামুটি। কনস্ট্যান্ট হুম, ফনস্ট্যান্ট গুলোকে আমরা কি করি, যে কনস্ট্যান্ট গুলোকে আমরা ধরি না আর কি, মানে যখন বাইরে রাখি দাদা। বাইরে রাখি, আর মোটামুটি তুই ইগনোরও মারতে পারিস যেহেতু ভ্যালু কম থাকে, ঠিক আছে? তুই লিখতেও পারিস নাও লিখতে পারিস, কোনো ব্যাপার না। তাহলে ঠিক আছে আর এর দাদা। ডেরিভেটিভ হলে অবশ্যই হবে 2 ইন্টু আর হ্যাঁ ডিআর বাই আর একদম একদম। ইন্টু ডিএল বাই এল। হ্যাঁ মানে এল মানে ইনটু হবে না, এটা সেই যোগের ফর্মুলা, একবার একটা কনস্ট্যান্ট থাকে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ একটার সাথে একটা হয়ে যায় আর কি। তারপর একটা ডিএল বাই এল হয়ে যাবে, কারণ এটা তখন ইগনোরেন্স এই হিসেবে থাকবে। কি বললাম বোঝা গেছে? একটু নর্মাল ডেরিভেটিভের থেকে একটু আলাদা, কিন্তু নিচে একটা টার্ম থাকে। আমরা যখন তোদের নর্মাল ডেরিভেটিভ পড়াই যে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি হবে, তোরা এইভাবে লিখিস ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাই তো? যার ফর্মুলা হয় এন এক্স টু দি পাওয়ার হ্যাঁ এন স্যার। মাইনাস এক্স। কিন্তু এখানে তো ওরকম ব্যাপার না, এখানে এরকম ব্যাপারই না যে এক্স আছে, এক্স ডিডিএক্স অফ এক্স আছে, এখানে ডিডিএক্স অফ ভিও থাকতে পারে। তাহলে ডিডিএক্স অফ ভিও থাকতে পারে, যদি ভি থাকে তখন আমরা কি লিখবো? ডিভি ডিএক্স লিখবো। কি লিখবো? ডিভি ডিএক্স, যেমন এটা লিখেছি দেখ, ডিভি বাই ভি টু ইন্টু ডিআর বাই আর প্লাস ডিএল বাই এল, ঠিক আছে? আর বাকি যে কনস্ট্যান্ট ফনস্ট্যান্ট টার্ম আছে সেইগুলোকে আমরা কি বলবো, মানে সেগুলোকে আমরা নেগলেক্ট করে এক দিয়েছি, ধরে নিয়েছে। এক ধরে নিয়েছি, নেগলেক্ট করে দিয়েছি, কারণ এটা লাগে না, ঠিক আছে? এটা কেন হয়েছে? এটা ডেফিনিট যখন ডেরিভেটিভ করবি, যখন ভ্যালু বসানো ডেরিভেটিভ করবি, রেঞ্জ বসানো, যখন রেঞ্জ বসাতে হবে তখন এই জিনিসটা তোরা ভালো করে ক্লিয়ার করতে হবে। কি বললাম আমাদের? এবার আমাকে কেউ একজন বল হ্যাঁ ভাই, স্যার। কেউ একজন বল যে যখন আমার ভলিউম আনচেঞ্জড হচ্ছে তার মানে আমি বলতে পারি তো যে ভলিউম কনস্ট্যান্ট? কি বললাম? ভলিউম আমার তাহলে কি হচ্ছে? কনস্ট্যান্ট, তার মানে কি? তুই কোনো চেঞ্জ হচ্ছে না, না। ভলিউম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কত হয়? যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ আমার কত আছে? যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 কত? আছে। 0 আছে একদম। তাহলে আমি বলতে পারি যে ডিভি বাই ভি ইকুয়ালস টু আমার কি হবে ভাই? 0, তাই কি না? তাই তো? তাহলে এবার যদি আমি এখানে ভ্যালু পুট করি
তাহলে ডিভি বাই ভি এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই তাহলে আমার কি পড়ে থাকছে 2 ইন্টু ডিআর বাই আর ইকুয়ালস টু আমার থাকছে মাইনাস ডিএল বাই এল, নাকি একটা লাইন লিখে দেবো 2 ইন্টু ডিআর বাই আর প্লাস আর একটা লাইন লিখে দাও দাদা। হ্যাঁ ইকুয়ালস টু 0, তাই তো নাকি? তাহলে এটা সমান আমি লিখতে পারবো যে 2 ইন্টু ডিআর বাই আর ইকুয়ালস টু মাইনাস ডিএল বাই এল, তাই তো? তাহলে এবার আমি কি লিখবো যে ডিআর বাই আর বাই যদি আমি ডিএল বাই এল করি তাহলে কি আসবে মাইনাস 1/2 আসবে না? আমি এটার তলায় এটাকে নিয়ে আসছি আর দুইটাকে এইদিকে পাঠিয়ে দিলে কি হবে 1/2 হবে না? বুঝতে পারছিস কি করলো? হ্যাঁ এই বুঝতে পারছি। ডিআর বাই আর এর তলায় এই ডিএল বাই এলটাকে বসিয়ে দিয়েছি পুরো, আর এই দুইটাকে এইদিকে পাঠিয়ে দিয়েছি, তাহলে তো মাইনাস হয়ে যাবে। আর আমরা জানি ও যে দাদা, হ্যাঁ বল সত্যি। এটাই অ্যান্সার তো নাকি? হ্যাঁ অবশ্যই এটাই বাল্ক মোড কি বলে এই পয়সনস রেশিও। পয়জন রেশিও। তাহলে এইখানে পয়সনস রেশিও করতে গেলে আমি জানি যে আগে মাইনাস টার্ম নিতে হয়, মাইনাস টার্ম নিতে গেলে ডিআর বাই আর করতে হয় বাই ডিএল বাই এল। সেই তুই বলছিলি যে দাদা এর আগে মাইনাস হয়, কেউ একজন প্রশ্নটা করেছিল যে দাদা আমি করেছিলাম দাদা। তুই করেছিলি, বলেছিলি যে দাদা এটা তো মাইনাস লেখে অনেক সময় আমি দেখেছি। তা মাইনাস লেখে যখন তাহলে মাইনাস নিয়ে নিউমেরিক্যালি করবি, ঠিক আছে? তুই যদি মাইনাস ঠিক আছে। নাও দিতিস অসুবিধা কিছু হতো না, এটা শুধু প্লাস হাফ লিখতে হতো। কি লিখতে হতো? প্লাস হাফ। তাহলে এখানে যেটা আমার পয়সনস রেশিও হবে, এই টোটাল টার্মটাকে আমরা কি বলি? পয়সনস রেশিও ইকুয়ালস টু হাফ। কি বললাম বোঝা গেছে? মোটামুটি বোঝা যাচ্ছে তো নিউমেরিক্যাল একটু আধটু? ও দাদা একটু ওপরে তোলো দাদা। হ্যাঁ নিউমেরিক্যালে ওই প্রতি বছর মোটামুটি ম্যাক্সিমাম ফিজিক্সে 15 নাম্বার এসেছে, এর থেকে খুব একটা বেশি নাম্বার আসে না, ঠিক আছে? তাই 15টা নাম্বারই দাদা, ইম্পর্টেন্ট ভাই, ছোট ছোট অঙ্ক করে। বল ভাই সব। ও দাদা বলছি ডিভি বাই ভি এটা অনেকটা সেই এররের মতন হচ্ছে না, হ্যাঁ প্রপোর্শনাল এররই, এররের? এই একরকম এররই এটা, ঠিক আছে? ডেরিভেটিভ মানে একরকম এরর ক্যালকুলেশনই, ঠিক আছে? আমাদেরকে যে ডেরিভেটিভ শেখানো হয় ওটা তৈরি হয়েছিল যে ছোট টার্ম নিয়ে যখন আমার কোনো এরর আসে এই ছোট এরর গুলোকে ধরার জন্য। কি বললাম বোঝা গেছে তো? ও ঠিক আছে দাদা। হ্যাঁ আমাদের হ্যাঁ। ডেরিভেটিভ যে শেখায় তুই তো বলতে পারিস যে স্যার ডেরিভেটিভ তো কি করতে শিখবো, যে এই সমস্ত জিনিস তো কাজে তো কোথাও লাগবে না, কিন্তু সেটা ম্যাটার নয়। ডেরিভেটিভ কাজে লাগে যখন তুই হায়ার স্টাডিজ করবি, যখন মানে কোনো এরর টেরর বের করতে হবে তখন এগুলো বেশি কাজে লাগে। কি বললাম বোঝা গেছে? তোকে ঠিক ডেরিভেটিভ আছে দাদা। জানতেই হবে, আদারওয়াইজ ইউ উইল নট এবল টু পারফর্ম দ্য ক্যালকুলেশন অফ ফাইন্ডিং এরর ইন ডিফারেন্ট কাইন্ড অফ ক্যালকুলেশন। কি বললাম বোঝা গেছে ভাই? তাহলে তোকে নিজের বেস তৈরি করতে গেলে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন এই দুটো ভালো করে জানতে হবে, হ্যাঁ? আচ্ছা দাদা। দেখ ভাই হয়তো মাঝে মাঝে আমি তোদেরকে বোঝাই, তোরা হয়তো ভাবতে পারিস যে দাদা রাগ করছে নাকি, কিন্তু ব্যাপারটা সেটা না, ব্যাপারটা আমি তোদের ভালোর জন্য বলি, ঠিক আছে? সবাইকে বলছি ভাই, তোরা যদি কন্টিনিউ উত্তর ফুত্তর না দিতে পারিস আমার তো খারাপ লাগার কথা নাকি, লাগার কথা না? তোরাই বল। দাদা হুম বলো ভাই। একটু আগে থেকে একটু বলবে? আচ্ছা কোথা থেকে বলবো ভাই? এই টু টু ডি আর বাই আর ওইখানটা থেকে। দেখ ভাই আমরা কি জানি যে বলে দিচ্ছি যে আমরা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ যখন করি আমরা কি আসে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার যদি করি আমার কি আসে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক, এটা আছে তো? তার মানে টু হ্যাঁ এক্স আসে টু এক্স টু দি পাওয়ার এক। তেমনই এখানে আমরা ডেরিভেটিভ করছি আর স্কোয়ারের, তাহলে কি আসবে টু আর আসবে না? যেহেতু আমরা বলছি যে ছোট টার্ম গুলোকে আমরা ইগনোর করছি সেজন্য পাই ফাইট আর এগুলো যেহেতু খুবই একটা শর্ট মানে ছোট টার্ম, সেগুলো আমরা এই জন্য ওইগুলোকে ক্যালকুলেশনের আন্ডারে আনিনি। কি বললাম বোঝা গেছে? হ্যাঁ এইটা একটু তোদের ম্যাথমেটিক্যাল যে ডেরিভেটিভ শিখেছিস ওর থেকে একটু আলাদা, ঠিক আছে? বাকি অন্য কোনো চাপের নেই, কারণ তুই তো জানিস যে আর স্কোয়ারের ডেরিভেটিভ টু আর হয়, এটা জানিস তো সবাই আশা করছি। যেহেতু আমি বললাম যে পাই হোক মানে ছোট টার্ম এগুলোকে আমরা ইগনোর করতে পারি বা নেগলেক্ট করতে পারি, সেই জন্য এখানে না নিলেও চলবে, কারণ যদি তুই নিস তাহলে এই একটা কনস্ট্যান্ট টার্মের জন্য তোর এখানে ক্যালকুলেশনে এরর আসবে। কি বললাম বোঝা গেছে? এইটা একরকম এরর ক্যালকুলেশন, যেটা সাত্তকি বলছিল, ও ঠিকই বলছে। ঠিক আছে বুঝেছি স্যার। ইজ আ টাইপ অফ এরর ক্যালকুলেশন ডিভি বাই ভি, মানে ভলিউম এরর এরকম টাইপের ব্যাপার, তাই তো রে সত্যি?
কথাটা কিন্তু ঠিক হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। কথাটা ঠিকই মানে একরকম কথাটা অস্বীকার করা যাবে না, একরকম এরর ক্যালকুলেশন টাইপেরই জিনিস, কিন্তু ইজ আ কাইন্ড অফ নিউমেরিক্যাল। এটা একটা নিউমেরিক্যাল টাইপের কোয়েশ্চেন, কিন্তু এটা মানে এররেও কোয়েশ্চেনটা দিলেও দিতে পারে ওরা চাইলে আর কি, কিন্তু ওই রকম লেভেলের কোয়েশ্চেন এরা সেট করবে না কোনোদিনই, কারণ অনেক স্টুডেন্ট হয়তো ভাববে যে এররের কোয়েশ্চেন তো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে আসার কথা ছিল। বুঝতে পারছিস তো সবাই নাকি মোটামুটি? হ্যাঁ স্যার ভালোই। ঠিক আছে। এইটা একটা স্প্রিং এর কোয়েশ্চেন ভাই, বহুবার আসে পরীক্ষায়, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কি বলছে অঙ্কটা, কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। বলছে যে হোয়াট উইল বি the equivalent spring constant when two springs of spring constant k1 and k2 are joined in series। কি বলছে ভাই, যে স্প্রিং কনস্ট্যান্ট আছে তাদেরকে আমি সিরিজে কানেকশন করেছি, কিসে? সিরিজ, তাই তো? এই আমার দুটো স্প্রিং আছে, এখান থেকে ঝুলিয়েছি ধর, এই হচ্ছে আমার একটা স্প্রিং, এই হচ্ছে একটা কি ভাই, স্প্রিং, তাই তো? নিচের দিক বরাবর এই ফোর্স যদি দিয়ে টানি, এর স্প্রিং কনস্ট্যান্ট k1 আর এর কি k2, ঠিক আছে? এটা সিরিজ কানেকশন না প্যারালাল? সিরিজ তো, সিরিজ কম্বিনেশন, সিরিজ দাদা, হ্যাঁ সিরিজ। স্যার, সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন। হ্যাঁ, স্যার প্যারালাল কম্বিনেশন কেমন? এটা একটা বড় কোয়েশ্চেন করেছো তুমি, প্যারালাল কম্বিনেশন কেমন? যখন একটু পরে বলবো তখন তাহলে বলে দিই প্যারালাল কম্বিনেশন কেমন। হ্যাঁ, হ্যাঁ স্যার। প্যারালাল মানে কি তুমি আমাকে বলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যারালাল? দুটো লাইন প্যারালাল আমি কখন বলবো? প্যারালাল লাইনস এর ডেফিনিশন কি বলো তো? দুটো, বড় এক্সাম্পল হচ্ছে রেল লাইন। ঠিক বলেছি, এটা কে বললো? সায়ন্তী হ্যাঁ স্যার। ওই হেভি এক্সাম্পল দিয়েছে যে প্যারালাল লাইনের এক্সাম্পল হচ্ছে রিয়েল লাইন, কারণ যে দুটো লাইন কখনো একসাথে মিশে যায় না, তাই তো? কিন্তু তুই আবার বলতে পারিস যে স্যার আমি তো রেল লাইনের মাঝে দাঁড়িয়ে অনেক দূর একে পর্যন্ত অপরের দেখলে, সমান্তরাল। হ্যাঁ কিন্তু ওই দেখবি কখনো যে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত তাকাবি, দেখবি মনে হচ্ছে যেন মিশে যাচ্ছে, দেখবি, কিন্তু আসলে সেটা নয়, আসলে মিশছে না। কি বললাম বুঝতে পারলি? কখনো রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে দেখবি, একটু দূরে তাকাবি, দেখবি যত দূর মানে তোর চোখ যায়, দেখবি আস্তে আস্তে মনে হচ্ছে তোর মনে হচ্ছে ওটা সাইকোলজিক্যাল ব্যাপার যে রেল লাইন দুটো মিশে যাচ্ছে, কিন্তু দিস ইজ নট দ্য ওয়ে। হ্যাঁ, প্যারালাল মানে তাহলে দুটো স্প্রিং কিরম থাকবে, যে জিজ্ঞেস করলি তার জন্য বলছি। এইরকম একটা স্প্রিং থাকবে আর একটা কিরম থাকবে ভাই? কে জিজ্ঞেস করছিস? নাম কি তার? স্যার আমি পিয়াসা। পিয়াসা রে, পিয়াসা, তোর গলা বুঝতে পারিনি রে আজ। ও হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এর দুটো যে ফোর্স ওপর দিকে কাজ করে, F1 F2 আর K1 K2, এটা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে হবে। কি বললাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার তুই আমাকে একটা কথা বল, সবার উদ্দেশ্যে বলছি, যে অঙ্কটা আমায় দিয়েছে সিরিজ কম্বিনেশনের, যেটা বেশিবার পড়ে। হ্যাঁ, এটা বেশিবার পড়ে পরীক্ষায়, সিরিজটা কেন পড়ে না, ইউ হ্যাভ টু নো দ্য রিজন। তুই যখন দুটো স্প্রিং কে কানেক্ট করে, শান্তি, তুই যদি দুটো স্প্রিং কে কানেক্ট করে তুই স্প্রিং এর মাথায় কিছু একটা ঝুলিয়ে দিস, ইট হোক পাথর হোক, তুই যদি ঝুলিয়ে দিস, প্রেসারটা দুটো স্প্রিং এর উপরেই পড়বে তো, ঠিক কি না?
হ্যাঁ স্যার। হ্যাঁ মানে এইটাও হ্যাঁ স্যার এইটাও স্ট্রেচিং হবে, তার সাথে সাথে এই স্প্রিংটাও কি হবে, স্ট্রেচ হবে, হবে কি না? হ্যাঁ স্যার হবে। যদি যদি এর এলংগেশন আমি x1 ধরি, তাহলে এর এলংগেশন হবে x2। কি বললাম? এটা যদি x2 হবে। x1 পরিমাণ বেড়ে যায়, আর এটা তাহলে আমার কতটা বেড়ে যাবে, x2 পরিমাণ। ঠিক আছে, x2 পরিমাণ বাড়ছে। একদম একদম। কিন্তু একটা জিনিস আরেকটা তোর বুঝতে হবে, যে যখন দুটো স্প্রিংকে প্যারালাল লাগিয়েছি, তুই যদি এখানে একটা কিছু ঝুলিয়ে দিস, দুটো স্প্রিং এর ওপর সমান প্রেসার ফোর্স অ্যাপ্লাই হবে কি হবে না, এটুকু তুই আমার শুধু বল। কারণ এটা দুটোর স্প্রিংকে প্যারালাল রেখে মিডিলে আমি একটা ওয়েট ঝুলিয়েছি, তাহলে যেহেতু দুটো স্প্রিং প্যারালাল আছে, তাহলে দুটোর ওপর একটা সমান ফোর্স কাজ করবে কিনা, তেমনটা এখানে কিন্তু নয়। এখানে যেহেতু সিরিজে আছে, দেখ তুই দেখে বুঝতে পারছিস যে এই নিচের স্প্রিংটার ওপরই সব থেকে বেশি ফোর্স কাজ করছে। কি বলছি বুঝতে পারছিস কথাটা আমার? হ্যাঁ স্যার। তুই 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 ধর একটা, প্যারালালে দুটো স্প্রিং এর ওপরই সমান চাপ দিয়ে পড়বে, টান একদম পড়বে। একদম একদম, তার মানে ওর এলংগেশনকে তুই কনস্ট্যান্টও ধরতে পারিস। আমি ধরছি একটু 19-20 হবে, কিন্তু ওই যে এলংগেশন x1 x2 লিখেছি, দুটো কিন্তু কনস্ট্যান্ট আমি ধরতে পারি। কি বললাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। কিন্তু তুই এই জিনিসটা দেখলে তুই বুঝতে পারবি, আরে একটা ট্রেন ধর কোনো কারণে আরেকটা ট্রেনের সাথে ধাক্কা লেগেছে, সব থেকে ক্ষতিগ্রস্ত কে হয়? সামনের দিকের কামরাগুলো তো। হ্যাঁ। পিছনের দিকে যারা থাকে তাদের মানে হয়তো লাইন থেকে তাদের বগিগুলো বেরিয়ে গেছে, কিন্তু অতটা বেশি ক্ষতিগ্রস্ত তো হয় না, মরে তো না রে ভাই। যে না। সামনে 2-3টে কামরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তার মানে কি, তুই যদি এই স্প্রিংটার মাথায় ভাই ফোর্স বা ইট বেঁধে ঝুলিয়ে দিস, তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত কোন স্প্রিংটা হবে, এই দ্বিতীয়টা না প্রথমটা? নিচেরটা। হ্যাঁ, নিচেরটা। সেই জন্য আমি বলতে পারি যে এটা যতটা বাড়বে, এটা তো নাও বাড়তে পারে রে শান্তি। এটা যদি আমার x1 বাড়ে, এটা x2 আমি ধরে নিচ্ছি, তার মানে তাই তো হিসেব আমার হ্যাঁ। আমার আমার ম্যাথমেটিক্স বলছে যে x2 টা বেশি পরিমাণ বেড়ে যাবে, হ্যাঁ কি না? এই স্প্রিংটা, দ্বিতীয় স্প্রিংটা বেশি বড় হয়ে যাবে যেহেতু উইথ কম্পেয়ার টু। যেহেতু ওটার মাথাতেই ইটটা ঝোলানো হচ্ছে। একদম পরিষ্কার কথা, বোঝাতে পেরেছি তো জিনিসটা, কনসেপ্টটা বোঝাতে হ্যাঁ পেরেছি? স্যার। কনসেপ্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ হ্যাঁ। স্যার। তুই যদি কনসেপ্ট বুঝে যাস, কিন্তু কনসেপ্ট বুঝি সবই হয়, কিন্তু পড়াশোনাটা একটু করতে হবে, নাহলে চাপ হয়। হ্যাঁ স্যার, এই মাথা খারাপ হচ্ছে একটু, মানে যেহেতু আর 2 বছর পুরো ডিটাচ ছিলাম তো, একটু মাথায় ঢুকতে টাইম আছে, একটু গুজে ঢোকাতে হচ্ছে এই ব্যাপার। ও ঠিক আছে, আস্তে আস্তে, আর আস্তে আস্তে কবে হবে? এবার জোরে জোরে পড়াশোনা করতে হবে, আস্তে আস্তে করলে হবে না। গুটাতে হবে এবার, আর হ্যাঁ, ঠিক আছে হাসলে হবে না, এবার গোতাতে হবে। আর সময় নেই যে আস্তে আস্তে পড়বে, এবার পরীক্ষার সময় হয়ে গেছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস ভাই? সবাই কনসেপ্ট মাথায় ঢুকেছে কি বলতে চাইলাম আমি? হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার ওকে। আমি মোটামুটি এতদিনতে তোদের ভাই পুরো সেমিস্টারটা প্রায় শেষের দিকে, আমি যে এত চ্যাপ্টার পড়িয়েছি, মোটামুটি বুঝিস তো আমার পড়ানো, ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক যাই হোক, মোটামুটি মাথায় ঢোকে তো একটু আধটু। আমি জানি তোরা অনেকেই হ্যাঁ আছিস স্যার যারা, বুঝতে পারি যে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, অনেকে আছিস যারা পড়াশোনা থেকে ডিটাচ ছিলি সায়ন্তীর মতো, তাদেরও মাথায় মোটামুটি খোপড়িতে একটু আধটু ঢোকে তো, তাহলেই জানবি যে ঠিক আছে আমরা লাইনে আছি। যদি একটু আধটু না হ্যাঁ স্যার, ঢোকে, খোপড়িতে তো ঢোকে। তাহলে ঠিক আছে। ঢোকে ঢোকে। যতক্ষণ খোপড়িতে ঢোকে, তার মানে জানবি তোর মাথা ঠিকঠাক কাজ করছে, আর আর যে স্যার তোর জন্য এফোর্ট দিচ্ছে, সে ঠিকঠাক এফোর্ট দিচ্ছে। তুই যতক্ষণ না পড়ছিস, এবার ওটা তোর ফল্ট ভাই। তোর মাথায় ঢুকছে মানে, তুই যদি এই মাথায় মানে যে স্টোর হচ্ছে এই জিনিসটা, তুই যদি 10 মিনিট বা আধা ঘন্টা পড়ে নিস না, তারপর তুই ভাববি তোরই লাভ হবে। শেষে অনেক সিলেবাস চেপে যাবে, ভালো কথা বলছি। এখন থেকে পড়াশোনা শুরু কর, দেখবি রেজাল্ট নিজের ভালো হবে, তুই দেখবি খালি। এই কোয়েশ্চেনটা পড়ে, হ্যাঁ, কোয়েশ্চেনটা যদি নাও পুরোটা করতে দেয়, কিন্তু এমসিকিউতে দিয়ে দেয়, কি বললাম বুঝতে পারছিস? যদি কোয়েশ্চেনটা পুরোটা না করতেও দেয়, তো এমসিকিউতে বলবে যদি স্প্রিং প্যারালাল কম্বিনেশনে থাকে বা সিরিজে থাকে, আমার কি হবে। কি বললাম বোঝা গেছে?
আলটিমেটলি কি ফরমেশন হবে? তাহলে আমার যে রিস্টোরিং ফোর্স হবে কত হবে ভাই? সত্যি রিস্টোরিং ফোর্স যেটা F1 হবে সেটা কত লিখবো? বলবো হ্যাঁ বল অবশ্যই বলছি বল, দাদা, তোকেই শোনো জিজ্ঞেস শোনো। করছি রে ভাই। তো F1 F1 ইকুয়াল টু দাদা K1 and into X1। রিস্টোরিং ফোর্স বলেছি ভাই, তাহলে ও মাইনাস মাইনাস K1 ঠিক আছে। মাইনাস হ্যাঁ রিস্টোরিং হ্যাঁ ফোর্স মাইনাস। যখন হবে তখন কিন্তু মাইনাস হয়ে যায়। আমি বলেছিলাম যে একটা স্প্রিংকে হুম বড় হুম হুম মানে লেন্থ বাড়াতে কাজে লাগে, যেটাকে নর্মাল ফোর্স বলে, এফ দিয়ে ডিনোট করি। আর রিস্টোরিং ফোর্স দেখ উল্টো দিকে কাজ করে, ঠিক আছে। ইফ ইফ স্প্রিংটাকে আলাদা দিকে কাজ করতে, আমি এখানে রিস্টোরিং ফোর্সটাকে ধরছি কিন্তু, হ্যাঁ হুম ঠিক আছে দাদা। ঠিক আছে, যেটা অপোজিট দিকে হবে সবসময়, কাজটা হবে কোন দিকে? অপোজিট। কিন্তু এখানে আমার দেখ F1 F2 বলে কিছু নেই, দুটো স্প্রিংকে যেহেতু আমি জুড়ে টেনেছি তার মানে দুটোই আমার এফ, তাই তো? তাহলে তুই হুম F1 F2 লেখার দরকার নেই, তুই দুটো কি দিয়ে লিখবি? এফ দিয়ে, তাই তো? তাহলে হ্যাঁ দাদা। এফ হচ্ছে আমার মাইনাস K1 tan x1, আর একটা এফ হচ্ছে আমার কি? মাইনাস K2 x2। তাহলে যদি তুই ভাই x1 এবার তোকে যদি বলি যে কতটা এলংগেশন হচ্ছে, তার টোটাল এলংগেশন কত হবে? x1 প্লাস x2, ঠিক কি না? টোটাল এলংগেশন হবে x1 প্লাস x2। তার মানে তুই লিখতে পারবি, দাদা এই লাইনটা আগে বললো। দেখ ভাই রিস্টোরিং ফোর্সের ফর্মুলা কি? মাইনাস kx তো। এবার এখানে তো দুটো স্প্রিং জুড়ে আমি একটাই ফোর্স অ্যাপ্লাই করেছি। এটা যেমন দুটো স্প্রিং আলাদা আলাদা জায়গা থেকে টাঙিয়েছিলাম, তার মানে একটাতে যদি F1 কাজ করে আর একটাতে কি কাজ করবে? F2, তাই তো? এখানে তো ওরকম ম্যাটার নেই, একটা জায়গা থেকে ঝুলিয়েছি। কি বললাম বোঝা গেছে? ফোর্স একটা পয়েন্ট থেকেই কাজ করছে। কি বললাম বুঝতে পারছিস ভাই? হ্যাঁ তাহলে টোটাল এলংগেশন হয়ে যাবে x1 প্লাস x2, তাই তো নাকি? তাহলে x1 এর জায়গায় আমি কি লিখতে পারবো? দেখ এইখান থেকে তুই যদি x1 বের করিস তাহলে x1 সমান কি লিখতে পারবি? মাইনাস এফ বাই K1। আর এখান থেকে যদি x2 লিখিস তাহলে x2 কি লিখতে পারবি? মাইনাস এফ বাই K2। তাহলে এখানে x1 প্লাস x2 এর জায়গায় কি লিখতে পারবি বল? মাইনাস এফ বাই K1 মাইনাস এফ বাই কি লিখবো ভাই? K2। তাহলে এখান থেকে যদি আমি মাইনাস এফ কমন নিয়ে নিই তাহলে কি হবে? 1 বাই K1 প্লাস 1 বাই K2, ঠিক কি না? তাহলে যদি আমি এখান থেকে মাইনাস এফ ইন্টু এই পুরো কম্বিনেশনটাকে যদি কে দিয়ে ডিনোট করি, এটাকে 1 বাই কে দিয়ে যদি ডিনোট করি, এটা হয়ে যাবে টোটাল এলংগেশন। কি হয়ে যাবে? টোটাল এলংগেশন। যেহেতু আমি কি লিখবো ভাই? যেহেতু আমি লিখবো যে আমার যে এফ বা স্প্রিং, এটা কি ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট, কি বলে? ইকুইভ্যালেন্ট। কি বলে? ইকুইভ্যালেন্ট, হ্যাঁ। 1 বাই K1 ইকুয়ালস প্লাস 1 বাই K2, দিস ইজ দ্য আনসার। তাহলে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমার হয়ে যায় 1 বাই K1 প্লাস 1 বাই K2 ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট। কি বলে এটাকে? এটাকে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট। বল ভাই, কারো কোনো বুঝতে অসুবিধা আছে? ভাই কিছু না, শুধু আমি ইকুইভ্যালেন্টটা বের করার জন্য ওটাকে ওরকম ভাবে লিখেছি। তাহলে পিয়াসা তুই যে বলছিলি যে প্যারালাল কম্বিনেশন হলে কি হবে, তাহলে এর যে যেটা হয় সেটা হয়ে যায় K1 প্লাস পিয়াসা বেরিয়ে গেছে স্যার, পিয়াসা বেরিয়ে গেছে তাহলে। এক্ষুনি লেট নিয়েছে, এক্ষুনি লেট নিয়েছে। ও তাহলে এটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে, আর প্যারালালের ক্ষেত্রে কি হয়? তাহলে ফর প্যারালাল কম্বিনেশন, এটা লিখে নিবি, হ্যাঁ। ফর প্যারালাল কম্বিনেশন K ইকুয়ালস টু হয়ে যায় আমার K1 প্লাস কি হয়ে যায়? K2। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেন মাথায় থাকে। সিরিজের ক্ষেত্রে কি হয়? তার তো কি এই জিনিসটা কিসের মতো দেখে মনে হচ্ছে, তুই বুঝতে পারছিস? কি কি এটা কি কন্ডিশন দেখে মনে হচ্ছে? না দাদা। রেজিস্ট্যান্সের মতো। ও হ্যাঁ 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 দাদা। সিরিজ প্যারালাল, ঠিক আছে। কিন্তু এখানে হুম উল্টো, হুম ঠিক আছে। এখানে উল্টো, এখানে উল্টো বলতে যেটা আমার প্যারালাল রেজিস্ট্যান্স হয় সেটা সিরিজের স্প্রিং কনস্ট্যান্টের ইকুইভ্যালেন্ট হয়, আর যেটা সিরিজের সূত্র সেটা প্যারালালে কাজ করে। কি বললাম বুঝতে পেরেছিস? আচ্ছা দাদা।
একটু বলে দেবো নাকি জিনিসটা? মানে এটা কমপ্লিটলি রেজিস্ট্যান্সের উল্টো কাজ করে। একদম একদম, আমি তো বলে দিচ্ছি, দেখে নাও একটু, ব্যাপারটা বুঝবি। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হয় দেখ, তখন যদি বলে যে দুটো রেজিস্ট্যান্স আমার কিসে আছে, সিরিজে, এইভাবে আছে, এটাকে বলি আমরা কি কম্বিনেশন, সিরিজ, তাই তো? আর যখন বলি দুটো রেজিস্ট্যান্স প্যারালালে আছে, তখন আমরা কিভাবে লিখি, এইভাবে। এটা কি কম্বিনেশন, প্যারালাল, প্যারালাল কম্বিনেশন। একদম। এবার এর যে আর ইকুইভ্যালেন্টের ফর্মুলা হয়, এটা হয়ে যায় R1 প্লাস R2। আর এর যে আর ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা হয় 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হয়ে যায় 1 বাই R1 প্লাস 1 বাই R2। দেখ খানিকটা রেজিস্ট্যান্সের মতোই তো, কিন্তু উল্টো, দেখ সত্য কি, হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক আছে? এটা হ্যাঁ উল্টো, দাদা। ঠিক আছে? এইটাই হচ্ছে ব্যাপার, এটা যেন মাথায় থাকে। এটা আননেসেসারি জিনিস, লিখে লাভ নেই, মুছে। তোদের এখন এটা কোনো দরকার নেই, পরের সেমিস্টারে লাগবে যখন রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল কম্বিনেশন করাবো। তাই সিরিজের যেটা সূত্র হয় সেটা কিন্তু এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে প্যারালাল হয়, এটা মাথায় রাখবি, তাহলেই হবে। বোঝা গেছে? সবাই ক্লিয়ার হয়েছে? বল যদি কিছু সমস্যা থাকে বল স্প্রিং এর ক্ষেত্রে। না দাদা, বুঝতে পেরেছি। ঠিক আছে। বাকি ছেলেপিলেরা পাস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ओके, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ठीक है तब দাদা फिर। বোঝা हम्म, ठीक है भाई। আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, যেটা আমি করিয়ে দিই, সো দ্যাট in adiabatic process the bulk modulus elasticity of an ideal gas, ভাই কেউ যদি চাস এটাকে স্কিপও করতে পারিস। কি বললাম? কেউ যদি চাস এটাকে স্কিপও করতে পারিস, ঠিক আছে? কিন্তু যারা মোটামুটি জিনিসপত্র বুঝিস তারা কিন্তু স্কিপ করবি না। এটা থার্মোডাইনামিক্স এর জিনিস। কিসের জিনিস ভাই? থার্মোডাইনামিক্স এর, ঠিক আছে? পরের চ্যাপ্টার আছে একটা, থার্মোডাইনামিক্স বলে চ্যাপ্টার আছে, দেখবি? দেখেছিস কেউ থার্মোডাইনামিক্স বলে একটা চ্যাপ্টার? লাস্ট হ্যাঁ চ্যাপ্টার, দাদা। ঠিক আছে? ওটা তোর লাস্ট চ্যাপ্টার। তোদের যা সিলেবাস কভার হয়ে গেছে ভাই, তোরা 85% উত্তর করতে পারে পরীক্ষায়, তারও বেশি, 90%-এর কাছাকাছি। থার্মোডাইনামিক্স হলে পুরো 100% আছে। তা সব উত্তর করার মতো তোদের ক্যাপাবিলিটি চলে আসবে নিজের মধ্যে। So that in adiabatic process, if you ask me sir what is adiabatic process, কাকে বলবো আমরা? ওই চায়ের ফ্লাক্স জানিস? চায়ের ফ্লাক্সে চা রাখলে চা গরম থাকে। হ্যাঁ স্যার। তার মানে কি হয়, বাইরের ভিতরের মানে চায়ের যে টেম্পারেচার সেটা কনস্ট্যান্ট থাকে। কি থাকে? কনস্ট্যান্ট। সেই জন্য আমরা ফ্লাক্সের মধ্যে রাখি, যাতে চা ঠান্ডা না হয়ে যায়, ঠিক কি না? তার মানে কি, বাইরের সাথে হিটের আদান প্রদান হয় না। কি বলছি বুঝতে পারছিস? বাইরের পরিবেশের সাথে হিটের আদান প্রদান হয় না। There is no possibility to transfer of heat with the environment. This process is known as the adiabatic process in thermodynamics. বোঝাতে পেরেছি?
কারোর বুঝতে অসুবিধা আছে হোয়াট ইজ অ্যাডিয়াবেটিক প্রসেস? বাইরের পরিবেশের সাথে যখন কোনো হিটের আদান প্রদান বা হিট এক্সচেঞ্জ হবে না, then this process is known as the adiabatic process in thermodynamics, তাপ গতিবিদ্যা। বলো সায়ন্তী, বুঝতে পেরেছি? বল সত্যকি, আরো সব যারা ছেলেপিলে আছে, বিশ্বজিৎ, দাদা বুঝতে পেরেছি দাদা। বুঝতে পেরেছিস? এইটুকুই আপাতত জেনে হ্যাঁ রাখা, স্যার বুঝতে পেরেছি। এইটুকুই আপাতত জেনে রাখাটা বেটার আমার যেটা মনে হয়। হ্যাঁ দাদা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এইটুকু নলেজ মানে বিশাল ব্যাপার। হ্যাঁ স্যার ঠিক বুঝতে আছে, পেরেছি। এবার কেউ যদি তোকে কখনো কোয়েশ্চেন করে যে অ্যাডিয়াবেটিক প্রসেস কি, বলতে পারবি তো? এটা কিন্তু এমসি কিউ বা এমনি তোদের ভাইভাতে বহুবার প্রশ্ন করে হোয়াট ইজ অ্যাডিয়াবেটিক প্রসেস। তখন কিন্তু আমি যেভাবে এক্সাম্পল দিয়ে বোঝালাম, বোঝাতে হবে যে যখন হিটের এক্সচেঞ্জ ঠিক হয় আছে। না পরিবেশের সাথে, তখন সেই প্রসেসকে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস বলে থাকি। হুম, আশা করি আমি তোদেরকে সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করি জিনিসপত্র, যাতে তোরা বুঝিস। তোদের সুবিধার্থেই করি এগুলো। কখনো কোনো শক্ত জিনিস পড়ানোর চেষ্টা করি না যে তোরা একদমই বুঝবি না। ঠিক বলছি তো নাকি? হ্যাঁ স্যার। অ্যাডিয়াবেটিক প্রসেসে যে প্রেসার ভলিউম রিলেশন হয়, এটা হয় পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কি হয়? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার এটাকে যদি তুই ডিফারেন্সিয়েশন করিস, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, ডিফারেন্সিয়েটিং বোথ দ্য সাইড, তাহলে কি করলে হবে বল ভাই? মাল্টিপ্লিকেশনের ফর্মুলা। ঠিক আছে, মানে একটা কনস্ট্যান্ট থাকে, একটা ডেরিভেটিভ হয়, প্লাস দ্বিতীয়টার ডেরিভেটিভ প্রথমটা কনস্ট্যান্ট। এটাই তো হয়। যদি আমি পিটাকে কনস্ট্যান্ট রাখি, ভিটার ডেরিভেটিভ হবে মানে কি? মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ফর্মুলা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক। ভালো করে বুঝবি। তাহলে এটা আমি কি লিখবো বল, কেউ একজন কোনো সহৃদয় ব্যক্তি বল, কি লিখবো? শান্তি বলতো দেখি। এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এমনি নর্মালি হয়, কিন্তু এখানে এক্স হচ্ছে ভি আর এন হচ্ছে আমার গামা, তাহলে কি লিখবো বল বল? হয়তো দাদা গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। হ্যাঁ, এটাই তো আবার। কিন্তু যেহেতু আমি এখানে এক্স এর রেসপেক্টে করছি না, শুধু আমার এখানে একটা জিনিসই বসে যাবে, কি? ডিভি, তাই তো? ঠিক কি না? ডিভি, হ্যাঁ দাদা, ডিভিটা হ্যাঁ বা হ্যাঁ। ডিভিটা থেকেই যাবে, কিছু করার নেই। প্লাস আমার এইটা যেমন গামা আছে, এবার প্রথমটা ডেরিভেটিভ পি এর ডেরিভেটিভ ডিপি হবে, আর তো কিছু হওয়ার নেই। আর ওইদিকে কনস্ট্যান্ট টার্ম ছিল, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি হয়? তাই তো রে? হ্যাঁ দাদা। বল, কারো এই লাইনটা কারো যদি বুঝতে অসুবিধা থাকে, আমাকে একবার কাইন্ডলি ইনফর্ম করবেন ম্যাডাম, ভাই লোক যারা আছো। এই লাইনটা বল, কোনো অসুবিধা নেই, কেউ বল যদি বুঝতে অসুবিধা থাকে বল, কোনো সমস্যা এই না। লাইনটা তো বুঝতে পারছি না কি করে হলো। হ্যাঁ, সেটাই বলছি। দেখো, ডেরিভেটিভ শিখছিস, স্যার করাচ্ছে তো। আমি একটা কথা সবাইকে বলে রাখছি, ডেরিভেটিভ ভালো করে শিখবি। হ্যাঁ, ডেরিভেটিভ ভালো করে শিখবি, ওটা বিশাল কাজে লাগে যে কোনো অঙ্ক ফঙ্ক ক্ষেত্রে। দেখ, এটা নর্মাল তোদের যে ডেরিভেটিভ শিখছিস অঙ্কে, তার থেকে একটু আলাদা। ঠিক আছে, শুধু কয়েকটা জায়গায় মিল আছে, যেমন ভি টু দি পাওয়ার গামা আছে, এটা এই ফর্মুলাটার সাথে তুই ইকুয়ালি করতে পারিস। টিডিএক্স ও এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে ভি টু দি পাওয়ার গামা থাকলে ডিডি ভি অফ এটা যদি থাকে, তাহলে তুই কি লিখবি? গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস এক। একই দেখতে নয়, দুটো ইকুয়েশন দেখতে ভাই, একই ফর্মুলা লাগিয়েছি কিনা বল? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস তো এবার কি বলতে চাইছি আমি কথাটা?
হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। ইউভির ফর্মুলা লাগিয়েছি, এটা কি ডিডিএক্স অফ ইউভি। দেখবি তোরা যদি ডেরিভেটিভ করিস ওখানে দেখবি এরকম ফর্মুলা থাকে, একবার ডিউ ডিএক্স হয় যেখানে ভি কনস্ট্যান্ট থাকে প্লাস ইউ কনস্ট্যান্ট থাকবে ডিভি ডিএক্স হবে, এরকম ভাবে হয়। একবার দেখবি প্রথম টার্মটা ডেরিভেটিভ, দ্বিতীয় টার্ম কনস্ট্যান্ট, তারপরেরটায় প্রথম টার্মে কনস্ট্যান্ট, দ্বিতীয় টার্মের ডেরিভেটিভ। ঠিক আছে, এই তো শিখছিস, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, চাপের কিছু নেই। তাহলে এবার আমি যদি করি, দেখ ভাই পি ইন্টু গামা, দেখ ভাই ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান মানে কি, ভি টু দি পাওয়ার গামা বাই ভি, এটা আমি লিখতে পারি তো? বল, এটা আমি লিখতে পারি। ভি টু দি পাওয়ার গামা বাই ভি, এটা লেখা যায় তো? দেখ ভাই এ টু দি পাওয়ার এক্স মাইনাস এক, এটা মানে কি জানিস? এ টু দি পাওয়ার এক্স বাই এইটা সবাই জানিস তো? হ্যাঁ স্যার জানি জানি। সেই রকমই এটা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান মানে লিখেছি ভি টু দি পাওয়ার গামা বাই ভি। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি ভি টু দি পাওয়ার গামা যদি কমন নিয়ে নিই, আমার কি থাকছে? পি ইন্টু গামা ডিভি বাই ভি প্লাস ডিপি ইকুয়ালস টু জিরো। ভি টু দি পাওয়ার গামাকে ডান দিকে নিয়ে গেলে জিরো হয়ে যাবে, পি ইন্টু গামা ডিভি বাই ভি প্লাস ডিপি ইকুয়ালস টু জিরো। কেন ওইটা ভাই ডান দিকে চলে গেলে জিরো হবে না? এখান থেকে যদি ভি লসাও করি, পি ইন্টু গামা ডিভি প্লাস ভি ইন্টু ডিপি ইকুয়ালস টু জিরো, তাহলে কি হবে আলটিমেটলি? গামা পি ডিভি প্লাস ভি ইন্টু ডিপি ইকুয়ালস টু জিরো। এটা ডান দিকে গুণ করলে কত হবে? জিরোই তো হবে। হ্যাঁ স্যার। ঠিক করছি তো নাকি? বলবি ভুলও হতে পারে, বড় ক্যালকুলেশন তো। গামা পি ডিভি ইকুয়ালস টু মাইনাস ভি ডিপি, এখান থেকে তুই করতে পারিস গামা পি ইকুয়ালস টু মাইনাস ভি ইন্টু ডিপি বাই ডিভি ইকুয়ালস টু লিখতে পারিস মাইনাস ডিপি বাই ডিভি বাই ভি। তাই ভাই, এবার ভাই আমাকে বল এই যে পি 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 মানে এখানে কি জানিস? এখানে পি মানে হচ্ছে প্রেসার। কি পি মানে হচ্ছে? প্রেসার। হ্যাঁ, পি হচ্ছে এখানে প্রেসার, ভি হচ্ছে কি? ভলিউম। ঠিক আছে, আর আমার গামা হচ্ছে কি? এই দেখ কি, গামাটা একটা মানে কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় সিপি বাই সিভি। সিপি হচ্ছে আমার কনস্ট্যান্ট প্রেসারে আমার একটা কি হলো ক্যালকুলেটিভ একটা পার্ট, আর যেটাকে আমরা কি বেশ বলা হয়, সিপিটাকে কি বলে মনে আছে ভাই সত্যি? না দাদা খেয়াল নেই। এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর জিনিস। ঠিক আছে, একটা সেকেন্ড হোল্ড করবি। সিপি হচ্ছে মানে মেনলি এগুলোকে বলা হয় হিট ক্যাপাসিটি বা হিট কনস্ট্যান্ট। ঠিক আছে, সিভি মানে হচ্ছে হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম, আর সিপি মানে হচ্ছে হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? কনস্ট্যান্ট প্রেসারে হিট ক্যাপাসিটি যেটাকে সিপি বলে, আর কনস্ট্যান্ট ভলিউমে হিট ক্যাপাসিটি যেটাকে সিভি বলে, যাদের অনুপাতকে আমরা কি বলে থাকি? গামা। কি বললাম? যাদের রেশিওকে আমরা গামা বলি, তাই তো নাকি? এইখানে কোশ্চেনটা বলেছিল, দেখ তোকে দেখাতে হবে যে বাল্ক মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ গামা টাইমস অফ প্রেসার অফ দ্য গ্যাস। কি তার মানে? তাহলে বাল্ক মডিউলাস ইকুয়ালস টু গামা পি তোকে বের করতে বলেছে অঙ্কটাতে। তাহলে গামা পি ইকুয়ালস টু আমার আসছে কি? এটা মানে কি ভাই? ডিপি মানে কি? প্রেসার। তাহলে আমি বলতে পারি স্ট্রেস। স্ট্রেস মানে কি? ফোর্স বাই এরিয়া। স্ট্রেস মানে হচ্ছে ফোর্স বাই কি? সব থেকে এরিয়া, তাই তো? ফোর্স বাই হ্যাঁ এরিয়া দাদা। মানে কি?
ফোর্স বাই এরিয়া মানে কি রে? ফোর্স বাই এরিয়া মানে নিউটন পার মিটার স্কয়ার, তার মানে তো পাস্কেল, তার হুম মানে তো প্রেসার। ফোর্স বাই এরিয়া, এই এই যে টার্মটা, এটা মানেই তো প্রেসার রে ভাই। স্ট্রেস ইজ আ কাইন্ড অফ প্রেসার তো নাকি? তাহলে এই যে ডিপি ওপরে প্রেসার আছে, আমি স্ট্রেস লিখতে পারি, আর নিচে যে ডিভি বাই ভি এটাকে আমি স্ট্রেন লিখতে পারি, পারি কি পারি না? তাহলে স্ট্রেস আর স্ট্রেনের যে আমার অনুপাত হয়, সেটাই আমার কি বল? এই যে স্ট্রেস আর স্ট্রেনের অনুপাত হয়, সেটাকেই তো আমি বলি বাল্ক মডিউলাস অফ ইলাস্টিসিটি কে, তাই তো নাকি? এইটাই তো একটু তো আগে পড়ালাম, যে বাল্ক মডিউলাস, বা আগের দিন হ্যাঁ পড়েছি, হ্যাঁ দাদা ঠিক আছে? তাহলে কে কষ্ট হয়ে যাবে গামা ইন্টু পি। এইটা একটু অ্যাডভান্স টপিকের একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? কিছু কিছু পাবলিক চাইলে এটাকে ইগনোর করে দিতে পারে। কি বললাম বুঝতে পেরেছিস? যাদের মনে হবে করবি, যদি এরকম কোনো কোয়েশ্চেন চলে আসে, আমি তো বলবো যে পারলে ওরে চলে যাবি, ঠিক আছে? যদি না পারিস, কিন্তু যারা বুঝিস জিনিসপত্র, তারা কিন্তু জিনিসটা করার চেষ্টা কর। কি বললাম মজা আছে? দাদা দাদা একটা ব্যাপার বলবো। বল অবশ্যই। ওই দাদা ওই কি করে বুঝবো যে এখানে ডেরিভেটিভটা নিতে হবে? কি করে বুঝবি বলতে, তোকে ওই ডেরিভেটিভ, যে দেখ, তোকে এখানে যখনই দেখতে হবে যে দুটো টার্ম আছে, তাহলে ইউ ইন্টু ভি ফরম্যাটে করতে হবে। প্রথমের কনস্ট্যান্ট, দ্বিতীয়টা ডেরিভেটিভ, আবার দ্বিতীয়টা কনস্ট্যান্ট, প্রথমে ডেরিভেটিভ। তুই এইভাবে বলছিস তো যে ডিপি কেন লিখছি বা ডিভি কেন হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এগুলো জানি। এইটা কিছু করার নেই, এটা মানে এগুলোকে বলে যে তোর নর্মাল ডেরিভেটিভ না, এগুলো একটু মানে কি বলছি, ডিফিনাইট ডেরিভেটিভ টাইপের, মানে রেঞ্জ বসানো যায় এই ডেরিভেটিভ। যেমন একটা আচ্ছা ইন্টিগ্রেশন ছিল, যে দেখবি একটা ইন্টিগ্রেশন হয় ইন্টিগ্রেশন বাই পার্টস, মানে প্রত্যেক স্টেপ ওয়াইজ ভাঙে। আর একটা হয় ডেফিনিট ইন্টিগ্রাল, কি বলে ওটাকে, ডেফিনিট ইন্টিগ্রাল। দেখবি এরকম রেঞ্জ বসা। কিছু কিছু ইন্টিগ্রেশন নর্মাল হুম। এরকম ভাবে ছেড়ে দেয়, এক্স ডিএক্স এরকম ভাবে, কিন্তু কিছু কিছু ইন্টিগ্রেশনে কি হয়, এইরকম ভাবে 0 to 2 এক্স হ্যাঁ হ্যাঁ স্কোয়ার, রেঞ্জ দাদা, এগুলোকে বলে ডেফিনিট ইন্টিগ্রাল। যার রেঞ্জ, লিমিট লিমিট। লিমিট মানে রেঞ্জ বসাতে পারবি তুই, এগুলোকে হুম ডেফিনাইট হুম ইন্টিগ্রাল বলে, ঠিক আছে? তেমনই এরকম কেস এইগুলো, যেহেতু এগুলো একটা ক্যালকুলেটিভ ওয়েতে ফিজিক্সে আমরা করি, তুই এগুলো কি করতে পারবি, এগুলো তুই রেঞ্জ পরে বের করতে পারবি। কি বললাম বাজার? ঠিক তার আছে মানে দাদা। কি রে সত্যি, এটা কেসটা কি হয় বলতে, এটা তুই পরে ইন্টিগ্রেশন নিতে পারবি। কি বললাম বুঝতে পারলি? এইটা যেটা লেখা ছিল না, গামা পি ভি, মানে এই যে প্রথম লাইনটা লিখেছিলাম, যে গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু পি ইন্টু ডিপি, এটা তুই পরে ইন্টিগ্রেশনের লিমিট বসিয়ে দিতে পারবি, 0 to 10 বা 0 to 5 বা যাই হোক সামথিং। কি বললাম বুঝতে পারলি? আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে। সেই জন্য এটা মানে ইন্টিগ্রেশন পরে যদি তুই কখনো করিস বা রেঞ্জ বসাস, সেই জন্য এরকম ভাবে ডিপি লেখা হয়, ঠিক আছে? মানে ঠিক ওইখানেই আছে দাদা। ক্যালকুলেশনটা শেষ নয়, এটা বোঝানোর জন্য। হুম হুম এই হুম ক্যালকুলেশনটা তুই পরে ইন্টিগ্রেশনে টানতে পারিস, তোর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? পরের দিন বাকিটা পড়াবো। তাহলে সামারি মোটা আচ্ছা দাদা। হ্যাঁ, তাহলে কি করেছি ভাই? নিউমেরিক্যাল করেছি কিছু। মেনলি তো পরীক্ষাতে ইয়ং মডুলাস ডেফিনেশনটা আর জাস্ট ওই স্ট্রেস বাই স্ট্রেন এই জিনিসটাই আছে, মানে একদম একদম অ্যাকচুয়ালি বলতে গেলে এই সেমে, একদম ঠিক আছে? আর এইসব যা জিনিস আছে অ্যাজ আ কোর বেসিক্স, মেকানিক্যাল কোর একদম একদম বেসিক্সে হয়। এই 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 যে আমি সেই জন্য বললাম যে এই শেষের দিকটা থার্মোডাইনামিক্স এর কোডে চলে যাচ্ছে, মেকানিক্যালে, ঠিক আছে? বা হ্যাঁ মেকানিক্স, এটা তোরা চাইলে ইগনোর করতে পারিস।